ব্রেস্ট চ্যাপ্টার স্টার্ট করছি এবং ব্রেস্টের আমরা আজকে পড়বো হচ্ছে বিনাইন ব্রেস্ট ডিজিজেস। এখন স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম, ফার্স্টের স্লাইডটা আছে আপনার এখানে, আপনার ডেরিভেশনের স্লাইডটা আছে। জি ম্যাম এসেছে। ওকে, সেম প্রবলেমটা সলভ হয়নি। স্ক্রিন বড় করলে চলে যায়। এবার দেখো তো, বিনাইন ব্রেস্ট ডিজিজেস আসছে। এরপরে যদি চেঞ্জ না হয় তাহলে বলবে, আমি শর্ট করে দিব আবার। হ্যাঁ, আমরা বিনাইন ব্রেস্ট ডিজিজেস অনলি এমবিবিএস স্টুডেন্টদের জন্য যতটুকু দরকার ততটুকুই আজ পড়াবো, যদিও 2টা পার্ট ক্লাস নিতে হবে। আর ব্রেস্ট চ্যাপ্টারটা নট অনলি তোমাদের পরীক্ষার জন্য দরকার, তোমরা তোমাদের ডাক্তারি লাইফে কেউ যদি বেসিক সাবজেক্টেও চলে যাও তারপরেও এই ব্রেস্ট প্যাথোলজি সবাইকেই ডিল করতে হবে। আর ইনিশিয়াল লাইফে তো ডিল করতে হবেই, পাশ করার পরে যেখানেই যাবে জব করবে সেখানে স্পেশালি ফিমেলদের, মহিলাদের কাছে আসবে ব্রেস্টের প্রবলেম নিয়ে। ঠিক আছে, সো আমরা এবার স্লাইড চেঞ্জ হয়েছে। ম্যাম একটা পিঙ্ক কালারের একটা স্লাইড দেখা যাচ্ছে যেখানে হচ্ছে লেখা আছে বিনাইন ব্রেস্ট ডিজিজ পার্ট 1, নিপেল এসেছে। আচ্ছা, তার মানে শর্ট করে পড়াতে হবে। আচ্ছা জি ম্যাম, সমস্যা নাই, দেখা যাচ্ছে এটাতে হচ্ছে কমফোর্টেবল। ওকে, ঠিক আছে। নিপেলের ডিজিজ দিয়ে আমরা শুরু করছি। সবাই আমরা অ্যানাটমি, কি কি হরমোন কাজ করে ব্রেস্টে সবাই পড়ে আসছি, জানি। আমি সরাসরি ডিজিজে চলে যাচ্ছি। নিপেলের কি কি ডিজিজ আছে দেখো। যদি কনজেনিটাল চিন্তা করি, অ্যাবসেন্স অফ নিপল ইজ রেয়ার অ্যান্ড ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ অ্যামাজিয়া। অ্যামাজিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ব্রেস্ট, সবাই এটা জানো। তাহলে কনজেনিটালি নিপল অ্যাবসেন্ট থাকতে পারে উইথ কনজেনিটাল অ্যাবসেন্স অফ ব্রেস্টের সাথে। আর কি থাকতে পারে, সুপারনুমেরারি নিপলস থাকতে পারে, মানে এক্সট্রা নিপল থাকতে পারে, এক্সেসরি নিপল থাকতে পারে, যেটা ব্রেস্ট যখন ডেভেলপ করে মিল্ক লাইন থেকে তখন ওই লাইন বরাবর নিপলের মাল্টি এক্সেসরি নিপল থাকতে পারে। নিপল রিট্রাকশন যেটা হতে পারে, এবং হচ্ছে ক্র্যাক নিপল ইউজুয়ালি হয়ে থাকে হচ্ছে ল্যাকটেশনাল পিরিয়ডে, তখন দেখা যায় যে এই ক্র্যাক নিপল বেশি হয়। আর নিপল রিট্রাকশন যেটা ফিজিওলজিক্যাল হতে পারে এবং প্যাথোলজিক্যাল হয় যখন কার্সিনোমা অফ ব্রেস্টের ক্ষেত্রে। যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিপল রিট্রাকশন ইউজুয়ালি পিউবার্টিতে দেখা যায়, এবং এটা কারেকশন আমরা কসমেটিক কারেকশন করে দিতে পারি, কিন্তু এটা প্রবলেম ক্রিয়েট করে ডিউরিং ল্যাকটেশন, ব্রেস্ট ফিডিং এ হ্যাম্পার হয়। এবং দেখা যায় যে ওই সময়টাতে নিপল রিট্রাকশনের জন্য চান্স অফ ইনফেকশন, দ্যাট ইজ ওখানে ব্যাকটেরিয়া হারবার করতে পারে, সেখান থেকে মাস্টাইটিস অথবা ব্রেস্ট অ্যাবসেস ডেভেলপ করতে পারে। প্যাপিলোমা অফ দি নিপলের ছোট প্যাপিলোমা, যেটা স্কিন প্যাপিলোমা হয়, সেগুলো হতে পারে, সেটা আমরা এক্সারসাইজ করে দিতে পারি অ্যাজ এ ট্রিটমেন্ট। রিটেনশন সিস্ট অফ গ্ল্যান্ড অফ মন্টেগোমারি হতে পারে। এক্সিমা অফ দি নিপল রেয়ার, আর এক্সিমা হয়ে থাকে ইউজুয়ালি যখন আদার্স পার্ট অফ দি বডিও ইনভলভ হবে, আইদার অপোজিট ব্রেস্ট আর শরীরের অন্য জায়গায় হতে পারে। প্যাজেট ডিজিজ অফ দি নিপল, প্যাজেট ডিজিজের বেলায় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে আন্ডারলাইন ম্যালিগনেন্সি আছে কিনা, কারণ এটা প্যাজেট ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ব্রেস্ট ক্যান্সার। ডিচার্স ফ্রম দি নিপল ডিচার্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের জন্য হচ্ছে রিটেন কোশ্চেন আসে এবং হচ্ছে টেবিল ভাইবাতেও আস্ক করা হয়। সো আমরা চলে যাব নিপল ডিচার্স নিয়ে। ডিচার্স হতে পারে মোর 1 ডাক থেকে, আর হচ্ছে মোর ল্যাকটিফারাস ডাক থেকে। মানে প্রথমে আমরা চিন্তা করব সিঙ্গেল ব্রেস্ট, মানে এক সাইড থেকে হচ্ছে না বোথ সাইড থেকে হচ্ছে, সিঙ্গেল ডাক থেকে হচ্ছে আর মাল্টিপল ডাক থেকে হচ্ছে, এবং ডিফারেন্ট কালারের হতে পারে। অ্যাকর্ডিং টু কালার আমরা আন্ডারলাইং প্যাথোলজি বা ডিজিজ কন্ডিশনটাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে a clear serous discharge may be physiological in a parous woman or may be associated with a duct papilloma or mammary dysplasia. Multi-duct, multicolored discharge is physiological in patient may be reassured.
ওকে, আমরা ট্রিটমেন্ট আমরা এর পরে বলবো আলাদা আলাদা করে। তাহলে আমরা কি বললাম, সিঙ্গেল ডাক্ট থেকে আসতে পারে, মাল্টিপল ডাক্ট থেকে আসতে পারে, ডিফারেন্ট কালারের হতে পারে। ক্লিয়ার এন্ড সেরাস ডিসচার্জ যদি থাকে নিপল থেকে আসে, তখন আমরা ধরে নিব ফিজিওলজিক্যাল ইন প্যারাসোমেনদের বেলায় মে বি অ্যাসোসিয়েটেড উইথ ডাক্ট প্যাপিলোমা অর মেমোরি ডিসপ্লাসিয়া। নেক্সট যেটা ব্লাড স্টেন ডিসচার্জ। ব্লাড স্টেন ডিসচার্জ আসলেই প্রথমে আমাদের মাথায় আনতে হবে কার্সিনোমা। কার্সিনোমা এক্সক্লুড আমাদের ফার্স্ট করতে হবে, দেন আমরা আদার ডিজিজ চিন্তা করব। হতে পারে ডাক্ট একটেশিয়া, ডাক্ট প্যাপিলোমা। Duct papilloma is usually single and situated in one of the large lactiferous duct, and it is sometimes associated with a cystic swelling beneath the areola. Duct papilloma ক্ষেত্রে আর black or green discharge is usually the result of duct ectasia and its complication. Green color discharge or black color discharge হলে আমাদের মাথায় আসবে এটা duct ectasia থেকে হচ্ছে। আমরা again এভাবে ক্লাসিফাই করতে পারি নিপল ডিসচার্জ কে বা সাজাতে পারি, যেটা ডিসচার্জ ফ্রম দি সারফেস, ডিসচার্জ ফ্রম দি সিঙ্গেল ডাক্ট, ডিসচার্জ ফ্রম মাল্টিপল ডাক্ট or multiple duct, more than one duct. তাহলে ডিসচার্জ ফ্রম দি সারফেস কি কি ডিজিজে হতে পারে? প্যাজেট ডিজিজ, স্কিন ডিজিজেস লাইক এক্সিমা, সোরিয়াসিস এন্ড রেয়ার কজ শ্যাঙ্কার, যেটা দেখাই যায় না। ডিসচার্জ ফ্রম এ সিঙ্গেল ডাক্ট, সিঙ্গেল ডাক্ট থেকে কিভাবে হতে পারে? ব্লাড স্টেন ডিসচার্জ যদি পাওয়া যায় তাহলে আমরা মনে করব সবার আগে ইন্টারডাক্ট কার্সিনোমা, দেন ইন্টারডাক্ট প্যাপিলোমা, ডাক্ট একটেশিয়া। সেরাস অর এনি কালার যদি অন্য কালারের যদি হয়, ফাইব্রোসিস্টিক ডিজিজ, ডাক্ট একটেশিয়া, কার্সিনোমা। এবং এটা হচ্ছে সিঙ্গেল ডাক্ট। দেখো সিঙ্গেল ডাক্টের যে কালারটাই আসুক না কেন, সব আমাদের সবটার মধ্যেই কার্সিনোমাটা এসছে। সো নিপল ডিসচার্জ নিয়ে আসলে আমাদের কার্সিনোমা আগে এক্সক্লুড করতে হবে। নাও চলে আসো ডিসচার্জ ফ্রম মোর দেন ওয়ান ডাক্ট। ব্লাড স্টেইন যদি নিয়ে আসে তাহলে কার্সিনোমা ফার্স্ট, দেন একটেশিয়া, ফাইব্রোসিস্টিক ডিজিজ। ব্ল্যাক অর গ্রিন কালার ডাক্ট একটেশিয়া আমরা চিন্তা করব। পুরুলেন্ট অবশ্যই পাস, যেটা ইনফেকশন, দ্যাট ইজ অ্যাবসেস আর মাস্টাইটিস যেটা হয়ে থাকে। মাল্টিপল ডাক্ট সেরাস ডিসচার্জ, ফাইব্রোসিস্টিক ডিজিজ, ডাক্ট একটেশিয়া, কার্সিনোমা। মিল্ক যদি ডিসচার্জ হয়, ল্যাকটেটিং ওমেন না, তারপরেও নন ল্যাকটেটিং ওমেনদের বেলায় যদি এরকম মিল্ক ডিসচার্জ আসে তখন আমাদের চিন্তা করতে হবে আদার কজেস লাইক হাইপোথাইরয়েডিজম, পিটুইটারি টিউমার, এগুলো মাথায় আনতে হবে। নেক্সট যেটা নিপল ডিসচার্জ নিয়ে যদি পেশেন্ট আমাদের কাছে আসে, দেন আমরা কিভাবে ইভালুয়েট করব এবং পেশেন্টকে ট্রিটমেন্ট দিব। সো ইভালুয়েশনের মধ্যে সবার আগে চলে আসবে হিস্ট্রি, দেন এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন। হিস্ট্রি তো আমরা পেয়ে গেলাম, একটা সে কমপ্লেন করছে নিপল ডিসচার্জ এবং সে কালার বলে দেয় রোগীরা কি কালার ডিসচার্জ হচ্ছে, সিঙ্গেল ব্রেস্ট থেকে হচ্ছে না বোথ ব্রেস্ট থেকে হচ্ছে। দেন আমাদের রিপ্রোডাক্টিভ হিস্ট্রি নিতে হবে, মিনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে। দেন আমরা চলে যাব এক্সামিনেশনে। এক্সামিনেশনের সময় আমরা এক্সামিনেশন করব বোথ ব্রেস্ট এন্ড বোথ এক্সিলা। বোথ ব্রেস্টের আমরা দেখব কোনো ইন্সপেকশনে কোনো তার স্কিনের কোনো চেঞ্জ আছে কিনা। দেন আমরা পালপেশন করব, পালপেশন করে দেখব কোনো লাম্প ফিলিং হয় কিনা বোথ ব্রেস্ট এন্ড বোথ এক্সিলা। দেন নিপলে আমরা প্রেস করব কিভাবে, ইন্ডেক্স ফিঙ্গার এন্ড থাম দিয়ে। দেন দেখব যেহেতু নিপল ডিসচার্জ নিয়ে আসছে তাহলে আমাদের মেইন কনসার্ন নিপলেই থাকবে। আমরা প্রেস করে দেখব যেটা কি কালারের ডিসচার্জ, সিঙ্গেল ডাক্ট থেকে আসছে আর মাল্টিপল ওপেনিং থেকে, মানে মাল্টিপল ডাক্ট থেকে ডিসচার্জ হচ্ছে। এবং বোথ ব্রেস্টেই দেখবো তাহলে সিঙ্গেল ব্রেস্ট আর বোথ সাইডেড ব্রেস্ট থেকে ডিসচার্জ হচ্ছে, এটা আমাদেরকে এক্সামিনেশন করে দেখতে হবে। নেক্সট ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমরা কি করব? ইনভেস্টিগেশনে আমাদের করতে হবে ফার্স্ট যে ডিসচার্জটা আসছে সেই ডিসচার্জটা কি করব আমরা, কালচার এন্ড সেন্সিটিভিটি করব এবং সাইটোলজি ফর ম্যালিগন্যান্ট সেল। অনেক সময় ব্রেস্ট টিবি নিয়ে আসে, প্রেজেন্টলি দেখা যাচ্ছে ব্রেস্ট টিবির ইনসিডেন্স আগে থেকে অনেক বেড়ে গিয়েছে। ইন দ্যাট কেস আমরা ডিসচার্জ ফর কালচার এন্ড সেন্সিটিভিটি, এএফভি স্টেইন, সাইটোলজি ফর ম্যালিগন্যান্ট সেল এটা করতে দিব। সাথে কি করব, below 40 years ultrasonogram of both breast and axilla করতে দিব। more than 40 আমরা ম্যামোগ্রাম অ্যাডভাইস করব। if needed ডাক্টোগ্রাফি, যদি আমরা ওই according to previous investigation যদি আমাদের দরকার হয় আমরা ডাক্টোগ্রাফি করেও দেখব যে তার ডাক্টের যে প্যাথোলজিটা আইডেন্টিফাই করব। যদি অ্যাসোসিয়েটেড লাম্প পাওয়া যায় দেন আমরা এফএনএসি অথবা কোর বায়োপসি, ট্রুকাট বায়োপসি আর এফএনএসি দুটোই করতে পারি। এই ইনভেস্টিগেশন করার পরে আমরা
ডায়াগনোসিসে চলে গেলাম যে কি কারণে তার নিপল ডিসচার্জ হচ্ছে। তখন দেখো ট্রিটমেন্টে কি বলছে, ফার্স্ট টু বি এক্সক্লুড এ কার্সিনোমা। সো আমরা এই ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন করে জেনে যাব তার কার্সিনোমা আছে কি নাই। কার্সিনোমা থাকলে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু স্টেজ চলে গেল। আদার্স কজ, তাহলে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, আমরা কজ অনুযায়ী ট্রিটমেন্ট দিব। if discharge is providing intolerable and operation, যদি দেখা গেল অন্য কজগুলো আমরা এক্সক্লুড করলাম, ট্রিটমেন্ট দিলাম, তারপরেও তার ডিসচার্জ পারসিস্ট করছে, এবং ইন দ্যাট কেস আমরা যে এফেক্টেড ডাক্টটা, সেই ডাক্টটাকে রিমুভ করতে পারি অপারেশন করে, সেটাকে বলা হয় মাইক্রোডোকেক্টমি। অর কোন এক্সিশন অফ মেজর ডাক্টস, সেগুলাকে বলা হয় হ্যাটফিল্ডস অপারেশন, দ্যাট ইজ সাবএরিউলার রিসেকশন আমরা করতে পারি, সেই ইনভলভ ডাক্ট পোর্শন আমরা রিমুভ করে দিতে পারি। এটা হচ্ছে নিপল ডিসচার্জের ট্রিটমেন্ট। তাহলে এভাবে আমাদের পেশেন্টকে ইভালুয়েশন করতে হবে। যদি তোমাদের কোশ্চেন দিয়ে দেয় যে 35 ইয়ার্স ওমেন প্রেজেন্টেড টু ইউ এ নিপল ডিসচার্জ অথবা ব্লাডি স্টেন নিপল ডিসচার্জ, হাউ উইল ইভালুয়েট দিস পেশেন্ট অর অ্যান্ড হাউ উইল ট্রিট দিস পেশেন্ট, তাহলে আমাদের এইভাবে পেশেন্টের আগে যেতে মানে লিখতে হবে যে এভাবে আমরা পেশেন্টকে ইভালুয়েশন করবো, দেন ট্রিটমেন্ট দিব অ্যাকর্ডিং টু কজ। এবং তোমাদের টেবিল ভাইবাকে এটা আস্ক করতে পারে। নেক্সট চলে আসো মাস্টালজিয়া অর ব্রেস্ট পেইন। মাস্টালজিয়া মানে ব্রেস্ট পেইন আমরা জানি। তাহলে এই মাস্টালজিয়া হতে পারে সাইক্লিক্যাল এবং নন সাইক্লিক্যাল। এমন কোনো ফিমেল নেই যে তার রিপ্রোডাক্টিভ এজে ব্রেস্ট পেইন বা মাস্টালজিয়া সে এফেক্টেড হয়নি। সো সেটা হতে পারে সাইক্লিক্যাল মাস্টালজিয়া আর নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া। তারা এক্সপেরিয়েন্স করেছে, ইচ অ্যান্ড এভরি ওমেন এক্সপেরিয়েন্স মাস্টালজিয়া। এখন সাইক্লিক্যাল মাস্টালজিয়া কখন বলবো আমরা? সাইক্লিক্যাল মাস্টালজিয়া ইউজুয়ালি রিলেটেড টু মিনিস্ট্রুয়াল সাইকেল। এখন এটা দেখা যায় যে মিনিস্ট্রুয়াল সাইকেলের 7 to 10 ডেজ আগে থেকে কারো ইউজুয়ালি 7 ডেজ পেইন স্টার্ট হয়, এবং মিনিস্ট্রেশন ভালো হয়ে যাওয়ার পর তার এই সাইক্লিক্যাল মাস্টালজিয়া যেটা সেটা চলে যায়। ইউজুয়ালি মডারেট টু সিভিয়ার পেইন, বাইলেটারাল ডিফিউজ, ইউনিলেটারাল হতে পারে, মোর দ্যান 7 ডেজ, রিলেটেড টু মিনিস্ট্রুয়াল সাইকেল এবং রিজলভিং উইথ মিনিস্ট্রেশন, অলরেডি বলে ফেলেছে। প্রিমেনোপজাল এজ গ্রুপ, third and fourth decade more common a cyclical mastalgia. No specific hormonal association has been implicated so far. Hormonal influence অনেক সময় থাকে এই cyclical mastalgiaতে। নেক্সট হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল ব্রেস্ট টেন্ডারনেস, যেটা সাইক্লিক্যাল মাস্টালজিয়াতে হয়ে থাকে, যেটা নর্মাল ফিজিওলজিক্যাল রেসপন্স, এটা আমরা ধরে নিব 2 to 3 days before the onset of menstruation, breast swollen হয়, টেন্ডারনেস মানে টাচ করলে পেইন ফিল হয়, মাইল্ড টু মডারেট বাইলেটারাল সুয়েলিং এন্ড টেন্ডারনেস, এবং এটা চলে যাবে। সেলফ লিমিটিং কন্ডিশন, এই কমপ্লেনটাও করে পেশেন্টরা নিয়ে আসে, কিন্তু এটা কাউন্সেলিং করতে হবে, রিঅ্যাসুরেন্স করতে হবে ইট ইজ নর্মাল ফিজিওলজিক্যাল, এবং মিনিস্ট্রেশন ভালো হয়ে গেলে এটা ভালো হয়ে যাবে। এবং এই সাইক্লিক্যাল মাস্টালজিয়ার সাথে বা এর সাথে ব্রেস্ট ক্যান্সারের অ্যাসোসিয়েশন নেই। রোগীরা এই কমপ্লেন নিয়ে এসে আস্ক করে যে তার ক্যান্সার হয়েছে কিনা, এটা নিয়ে এসে অডিট। নেক্সট হচ্ছে নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া, এটা হতে পারে ইউনিলেটারাল, হতে পারে বাইলেটারাল। ইউনিলেটারাল পেইন স্পেসিফিক কোয়াড্রেন্টে তার পেইন হতে পারে, নো রিলেশন টু মিনিস্ট্রুয়াল সাইকেল, পোস্টমেনোপজাল ফিমেলদের হতে পারে 4th to 5th ডিকেডে কমন। 31% অফ ব্রেস্ট পেইন হচ্ছে নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া। তাহলে এই নন সাইক্লিক্যাল মাস্টালজিয়ার কজ পাবো আমরা অনেকগুলো, সেগুলোর মধ্যে ফার্স্ট ওয়ান ইজ ইডিওপ্যাথিক, দেন টেন্ডার সিস্ট থেকে হতে পারে, পেরিডাক্টাল মাস্টাইটিস, stretching of Cooper's ligament, trauma, any history of trauma, sclerosing adenosis, Mondor's disease, cancer, আর কি হতে পারে? আর হতে পারে চেস্টুয়াল পেইন, চেস্টুয়ালে যে আমাদের মাসল আছে, মাস্কিউলোস্কেলেটাল যে সিস্টেম, সেখানে পেইন হতে পারে। তারপরে আন্ডারলাইং আমরা অনেক সময় আলাদা করতে পারি না, কার্ডিয়াক প্যাথোলজি, দেখা যায় যে কার্ডিয়াক পেইন হচ্ছে সেটার সাথে পেশেন্ট কনফিউজ করে যাচ্ছে, তার কোনো লাংস এর আন্ডারলাইং লাং ডিজিজ, এগুলো আমাদেরকে এক্সক্লুড করতে হবে। চেস্টুয়াল পেইন কি কি কারণে? অলওয়েজ ইউনিলেটারাল, লোকালাইজড, বার্নিং অর নাইফ লাইক, increased by activity and reproduced by local pressure. Etiology, এটা reticular pain from cervical arthritis, reticular and lateral chestual pain হতে পারে।
নন চেস্টুয়াল পেইন যেটা রেসপিরেটরি ইনফেকশনের লাংস ডিজিজ আমি অলরেডি বলে ফেললাম রেসপিরেটরি ইনফেকশন মে কজ ইন্টারকোস্টাল নিউরালজিয়া ইফ অন রাইট সাইড কনসিডার করি আমরা রাইট সাইডে কনসিডার করলে গল ব্লাডার ডিজিজ ইসোফেজাইটিস হায়াটাল হার্নিয়া ইফ অন লেফট সাইড কনসিডার আমরা যদি লেফট সাইড কনসিডার করি কার্ডিয়াক সোর্স এবং লাং সোর্স বোথ এবং বোথ সাইডেই চেস্টুয়াল এটা তো নন চেস্টুয়াল পেইন চেস্টুয়াল মাস্কুলোস্কেলেটাল পেইন তাহলে এইগুলাকে আমাদেরকে এক্সক্লুড করতে হবে ব্রেস্ট পেন নিয়ে আসলে আমরা শুধু ব্রেস্ট ডিজিজ ধরে নিব না ওয়ার্কআপ কিভাবে করব ফার্দার ইভালুয়েশন হিস্ট্রি এক্সামিনেশন ইনভেস্টিগেশন তাহলে হিস্ট্রিতে আমাদের এক্সক্লুড করতে হবে নন ব্রেস্ট কজ অ্যান্ড কিছু ড্রাগস আছে যেগুলা মাস্টালজিয়া বাড়িয়ে দেয় যেমন ডায়াবেটিক্স ডিজিটালিস মিথাইল ডোপা স্পাইনোলেকটন এগুলো আমাদের হিস্ট্রি থেকে জানতে হবে ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা দেখব ব্রেস্টে কোনো মাসলেশন আছে কিনা ডিফাইন্ড ব্রেস্ট টেন্ডারনেস আর চেস্ট ওয়াল টেন্ডারনেস আছে কিনা এবং পেশেন্টকে আমরা পেইন চার্ট দিয়ে দিব তার মাসের কখন কখন ব্যথা হয় কোন টাইমে ব্যথা হয় সেই টাইমে সে লিখে রাখবে ডায়েরি নোট করে রাখবে আর যারা লিখতে পারে না তাদেরকে কাগজ দিয়ে দেওয়া হয় তারা ছিঁড়ে ছিঁড়ে লাগবে এই সময় প্রতিদিনেরটা এইভাবে পেইন চার্ট ফর অ্যাটলিস্ট 2 মান্থ তাহলে এই ব্রেস্ট পেইন আর মাস্টালজিয়ার ট্রিটমেন্ট কি হবে ট্রিটমেন্ট ফার্স্ট রিঅ্যাসিউর করতে হবে ফার্স্ট আমরা ক্যান্সার এক্সক্লুড করব ক্যান্সার এক্সক্লুড করার পরে রিঅ্যাসিউর করব পেশেন্টকে এই রিঅ্যাসিউরেন্স করলে অ্যাবাউট 60 to 70% পেশেন্টের পেইন ভালো হয়ে যায় use pain chart if unsure it is cyclical and non-cyclical আমরা পেইন চার্ট করে সাইক্লিক্যাল আর নন সাইক্লিক্যাল আলাদা করতে পারি দেন পেশেন্টকে কি করব পেশেন্টকে বলবো ব্রেস্ট সাপোর্টের জন্য ব্রেস্ট সাপোর্ট আমরা কিভাবে দিব দিনের বেলা সে ফিটিং ব্রা পরবে রাতের বেলা লুজ এবং সফট ব্রা পরবে ইট ইমপ্রুভস করছে দেখো রিলিফ পেইন ইন 85% আর অ্যাডিকুয়েট সাপোর্ট ম্যাক্সিমামই দেখা যায় যে আমাদের কান্ট্রিতে ইউজুয়ালি ব্রেস্টের যে সাপোর্ট ব্রা পরিধান করছে তারা বা সেটার কাপ সাইজটা ঠিক মতো হয় না এবং অনেক সময় এটার জন্য পেইন হতে পারে সেটাও কমপ্লেন করে পেশেন্টরা আমাদের সো ফার্স্ট কি এক্সক্লুড ক্যান্সার রিঅ্যাসিউরেন্স সাইক্লিক্যাল এন্ড নন সাইক্লিক্যাল আইডেন্টিফাই করা ব্রেস্ট সাপোর্ট দেওয়া দেন মেডিসিনের মধ্যে ইভিনিং প্রাইমরোজ অয়েল যেটা আমরা দিয়ে থাকি বেটার ইফেক্ট ইন ওমেন ওভার 40 years old older in younger women danazol we can advise 100 milligram 3 times a day daily start at 100 milligram per day then we can increase the dose and tamoxifen not licensed আমরা usually tamoxifen cancer patientদের দিয়ে থাকি but এটা helpful occasionally intractable breast pain সব ট্রিটমেন্টের পরেও যদি না যায় তখন কিন্তু স্টিল নাও ইট ইজ নট লাইসেন্সড আমরা এখনো প্রেসক্রাইব করতে পারবো না সো ব্রেস্ট পেন কমনলি পেশেন্ট প্রেজেন্টেড টু আস উইথ ব্রেস্ট পেন আর মাস্টালজিয়া এবং তারা অ্যাংশাস থাকে ওয়ারিড থাকে যে তাদের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা কিন্তু একটা লাম্প নিয়ে বসে থাকে অনেক দিন যেহেতু এটা পেইনলেস লাম্প তখন তারা মনে করেন কি কিছু হবে না ব্যথা নাই আর ব্যথা থাকলেই তারা চলে আসে ডক্টরের কাছে যে হচ্ছে আমার বুঝি ক্যান্সার হয়েছে এটাই বেশি হচ্ছে ইদানিং নেক্সট আমরা পড়বো মাস্টাইটিস আমরা সবাই জানি আইটিস মিন ইনফ্লামেশন ইনফেকশন সো মাস্টাইটিস মিনস ইনফ্লামেশন বা ইনফেকশন অফ দি ব্রেস্ট অ্যানাটমি আমরা জানি তারপরেও অ্যানাটমি আমরা দেখে নেই দেখো স্কিন রেডনেস ইন মাস্টাইটিসে কি চেঞ্জ হচ্ছে এটা এবং অ্যানাটমিক্যাল লেয়ার এটা তো আমরা জানি ব্রেস্টের নিচে আছে পেক্টোরাল মাসল দেন বোনস ব্রেস্টের লোবিউল আছে ডাক্ট আছে তাই না এখন এই লোবিউল ফ্যাটি টিস্যু স্কিন নিচে মাসল এন্ড হচ্ছে ডাক্ট সিস্টেম গিয়ে ওপেন করছে নিপেলে এখন মাস্টাইটিসে কি থাকবে যে ইনফ্লামেশন হয়ে লোবিউল পুরো রেড হয়ে গেছে স্কিন টেন্ডারনেস নেক্সট চলে আসো এটা ব্যাকটেরিয়াল মাস্টাইটিস যেটা অ্যাকিউট এন্ড সাবঅ্যাকিউট ইনফ্লামেশনস অফ দি ব্রেস্ট Bacterial mastitis is most common variety of mastitis associated with lactation in the majority of the cases. আমরা ধরেই নেই মাস্টাইটিস নিয়ে আসলে প্রথমে যে সে ল্যাকটেশনাল মানে ল্যাকটেটিং ওমেন পার্সেন্টেজ মোর তবে নন ল্যাকটেশনাল ওমেনদেরও প্রেজেন্ট করে মাস্টাইটিস বা ব্রেস্ট অ্যাবসেস নিয়ে এখন চলে আসো ইটিওপ্যাথোজেনেসিস কি
Most cases are caused by Staphylococcus aureus. If hospital acquired, they are likely to be penicillin resistant. And the intermediary is usually by the infant after the second day of life. 50% of infants harbor Staphylococci in the nasopharynx. এখান থেকে কি হয়? Ascending infection হয় এবং crack nipple দিয়ে ascending infection হয়ে initiation করে mastitis এর। দেখো যেটা বলা হলে পিকচারে সুন্দর করে দেখানো হয়েছে কিভাবে ascending infectionটা হচ্ছে। So in many cases, the lactiferous ducts will first become blocked by epithelial debris leading to stasis. Then, this theory is supported by the relatively high incidence of mastitis in women with a retracted nipple. And once within the ampoule of the duct, Staphylococci cause clotting of the milk, and আমরা সবাই জানি মিল্ক ইজ এ কি হারবার মানে মিডিয়া গুড মিডিয়া ফর ইনফেকশন ব্যাকটেরিয়াল গ্রোথ। সেখানে কি হয় অর্গানিজম মাল্টিপ্লাই করে এবং সেখানে পাস ফর্মেশন করবে, ইনফ্লামেশন করবে, পাস ফর্মেশন করবে and abscess formation করবে ফাইনালি। একটা সিঙ্গেল ডাক্ট, এই যে ডাক্ট গুলো আছে এর মধ্যে একটা সিঙ্গেল ডাক্ট যদি কি হচ্ছে পাস ক্লোজ টু দ্য স্কিন সারফেসে যে পুরো ফুলে মানে সোয়েলিং হয়ে এটা জাস্ট নিয়ারার টু স্কিন চলে আসছে, ডাক্ট দিয়েও ডিসচার্জ আসতে পারে পাস, এবং এই অবস্থার পরে একদম ফাইনাল ইভেন স্কিন ইরোড করে ব্রাস্ট আউট হয়েও আসতে পারে পাস নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন। ক্লিনিক্যাল ফিচার: pain in the breast, history of fever, diffuse redness, tenderness, and induration in the breast, purulent discharge from the nipple. Full breast may get involved eventually. Initially small, history dibe, finally দেখা যায় whole breast involvement হয়ে গেছে। Differential diagnosis: inflammatory carcinoma of the breast. And দেখো দুইটা স্টেজ, ইনিশিয়াল স্টেজ যেটা ইনফ্লামেশন সেটাকে আমরা বলছি ডিউরিং দ্য সেলুলাইটিক স্টেজ, এন্ড ফাইনালি ব্রেস্ট অ্যাবসেস। দ্য ইনিশিয়াল স্টেজ যেটা সেলুলাইটিক স্টেজে আমরা কি করব? ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে ইনভেস্টিগেশন চলে আসে। ইনভেস্টিগেশন এই প্রেজেন্টেশন নিয়ে যখন পেশেন্ট আসবে আমরা এক্সামিনেশন করে দেখব, দেখার পরে আমরা এক্সামিনেশন করেই বলে ফেলতে পারি বা ডায়াগনোসিস করতে পারি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ব্রেস্ট অ্যাবসেস অর এ সেলুলাইটিক স্টেজ অফ দি mastitis. So in that case আমরা bedside একটা ইনভেস্টিগেশন করতে পারি। bedside মানে আমরা নিডল দিয়ে অ্যাসপিরেশন করতে পারি উইদাউট এনি ইনভেস্টিগেশন। এই কোশ্চেনটা করা হয় অনেক সময় ভাইবাতে যে তোমরা কখনো পেশেন্ট দেখেছো কিনা এবং ইনিশিয়ালি বেডসাইডে কি করা হয়, আমরা নিডল দিয়ে অ্যাসপিরেশন করব। অ্যাসপিরেশন করলে পাস চলে আসলে কনফার্মেটরি, আর ফার্দার আলট্রাসোনোগ্রাম করে তোমার কনফার্ম হওয়ার দরকার নেই। দেন আমাদের ট্রিটমেন্টে চলে যেতে হবে। During the cellulitic stage of the stage, আমাদের ট্রিটমেন্ট কি? পেশেন্ট শুড বি ট্রিটেড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। আমরা ইউজুয়ালি ফ্লুক্লক্সাসিলিন অর কোয়ামেক্সিক্লেভ দিয়ে থাকি। Feeding from the affected site may continue, the patient can manage. Usually যদি আমরা দেখি যে এটা ইনিশিয়াল ভেরি ইনিশিয়াল তখন বলি ব্রেস্ট ফিডিং এর কথা, কিন্তু যদি দেখা যায় যে এটা সেলুলাইটিক এবং অ্যাবসেস এর মাঝামাঝি তখন ডিসকারেজ করা হয় ব্রেস্ট ফিডিং এর, এবং ব্রেস্ট পাম্প করে মিল্ক ডিসকার্ড করতে বলে দেওয়া হয়। সাপোর্ট দ্য ব্রেস্ট, লোকাল হিট অ্যান্ড অ্যানালজেসিয়া উইল ইমপ্রুভ দ্য পেইন। একটু সাবসাইড করে যাওয়ার পরে আমরা বলি ব্রেস্ট ফিডিং স্টার্ট করতে। আর যদি অ্যাবসেস ফর্মেশন হয়ে যায় তখন তার ব্রেস্ট ফিড করবে না। আমরা ইমিডিয়েটলি কি করব? অ্যাবসেস ফর্মেশন হয়ে গেলে ড্রেনেজ করব। ড্রেনেজ করব আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। ব্রেস্ট অ্যাবসেস ড্রেনেজ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, ইনসিশন এন্ড ড্রেন করব এবং পাস সেন্ট ফর কালচার এন্ড সেন্সিটিভিটি, এবং আমরা অ্যাবসেস ক্যাভিটি থেকে টিস্যু সেন্ড করি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য। আর অ্যান্টিবায়োটিক ইনিশিয়াল আমরা কি দিব? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করব, দেন আমরা অ্যাকর্ডিং টু কালচার এন্ড সেন্সিটিভিটি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করব। যদি আমাদের ইনিশিয়াল অ্যান্টিবায়োটিকটা রেসপন্ডিং হয় তাহলে আমরা আর অ্যান্টিবায়োটিক চেঞ্জ করব না। যদি এটা না হয় তখন আমরা অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করব। দেন আমরা ইনসিশন এন্ড ড্রেনেজ করার পরে ক্লোজ করব না, এটা ওপেন রাখবো এবং রেগুলার ড্রেসিং করব। এতটুকু তোমাদের জানতে হবে ফর ব্রেস্ট অ্যাবসেস। ইনসিশনটা কেমন দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, এটা আস্ক করা হয়। ইনসিশন দিব আমরা
রেডিয়াল ইনসিশন, এই যে এটা হচ্ছে রেডিয়াল, দিস ইজ রেডিয়াল ইনসিশন, এটা দেখানো হয়েছে সাব পেরিয়ারিউলার, এটা সাব মেমারি। এভাবে আমরা ইনসিশন দেই না, আমরা রেডিয়াল ইনসিশন দিব কেন? টু অ্যাভয়েড ইনজুরি টু ডাক্ট। এখন রেডিয়াল ইনসিশন ও ডাক্ট ইনজুরি হতে পারে, এখানে নাম্বার কম হবে, কিন্তু যদি আমরা অ্যান্টি রেডিয়াল ইনসিশন দিই তখন দেখা যাবে যে, অথবা পেরিয়ারিউলার ডাক্ট, ল্যাক্টিফেরাস ডাক্ট ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি। সো আমরা ডাক্ট ইনজুরি অ্যাভয়েড করব। দিস পিকচার কি দেখতে পাচ্ছি আমরা? ইনসিশন এন্ড ড্রেনেজ অফ পাস, কিভাবে চলে আসছে, পাস বের হয়ে আসছে ইনসাইজ করার পরপরই। কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন হতে পারে অ্যান্টিবায়োমা ফর্মেশন হতে পারে, যদি আমরা ইনসিশন ড্রেন না করে, পেশেন্ট দেখা যায় অনেক সময় অ্যান্টিবায়োটিক খায় এবং পেশেন্ট সার্জারি করে না, তখন একটা লাম ফর্মেশন নিয়ে আসে, সেটাকে আমরা অ্যান্টিবায়োমা বলে থাকি। এটা পড়বো সামনে আমরা। সাইনাস ফর্মেশন হতে পারে যদি হচ্ছে মাল্টিপল ডাক্ট ইনজুরি হয়, মেমারি ফিস্টুলা হতে পারে, রিকারেন্ট ইনফেকশন হতে পারে কমপ্লিকেশন। আর নন ল্যাকটেশনাল অ্যাবসেস অফ দি ব্রেস্ট, আমরা তো ল্যাকটেশনাল অ্যাবসেস পড়লাম, নন ল্যাকটেশনাল তখন আমরা ধরে নিব আদার্স কি কি কজেস। ইট কমনলি অকার্স ইন ডাক্টেকটেশিয়া এন্ড পেরিয়ারিউলার ইনফেকশনস। কমন অর্গানিজমস আর ব্যাকটেরয়েডস, অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই, এন্টেরোকক্কাই, গ্রাম নেগেটিভ organisms. It is commonly recurrent with tender swelling under the areola. Treatment কি? Antibiotic, repeated aspiration, আর যদি ওরকম fluctuant abscess নিয়ে আসি আমরা ইনসিশন এন্ড ড্রেন করব। And অবশ্যই আমরা পাস সেন্ড ফর কালচারাল সেন্সিটিভিটি, টিস্যু ফর্ম অ্যাবসেস ক্যাভিটি আমরা হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাবো, মানে আমরা বায়োপসির জন্য পাঠাবো। Biopsy means the process of taken of the tissue from living body, part or whole tissue, and এটা সার্জনস করছে। আর যখন আমরা প্যাথোলজিস্টের কাছে পাঠাচ্ছি, তিনি দেখছেন সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি। তাহলে আমরা চলে আসি অ্যান্টিবায়োমা, যেটা বলা হলো অ্যান্টিবায়োমা কি জিনিস? If intramammary mastitis is not drained but only treated by antibiotic, pus localized হবে and becomes sterile, which is a thick with the thick fibrous tissue cover, it is called antibioma. এই অ্যান্টিবায়োমা নিয়েও পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে অ্যাজ এ ব্রেস্ট লাম্প। ফিচার কি থাকবে? একটা হিস্ট্রি দিবে তার মাস্টাইটিসের উইথ ফিভার, এবং আরেকটা হিস্ট্রি দিবে পেশেন্ট অ্যান্টিবায়োটিক খেয়েছে, হিস্ট্রি অফ টেকেন অ্যান্টিবায়োটিক্স। সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করবে আমাদের কাছে, সোয়েলিং হুইচ ইজ পেইনলেস, স্মুথ, নন টেন্ডার, hard, fixed breast tissue without involving the pectoralis muscle and chest wall. Differential diagnosis অবশ্যই carcinoma of the breast. So যেহেতু as present করেছে আমাদের কাছে as a breast lump, দেখুন আমরা কি করব? ট্রিপল অ্যাসেসমেন্ট। তোমাদের সবাইকে এই ট্রিপল অ্যাসেসমেন্ট কি জিনিস জানতে হবে। ট্রিপল অ্যাসেসমেন্ট ক্লিনিক্যাল, যেটা আমরা হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, থ্রি পার্টের। সেকেন্ড পার্ট ইমেজিং, আলট্রাসোনোগ্রাম অ্যান্ড ম্যামোগ্রাফি, and third part pathology, যেটা FNAC, ফাইন নিডল অ্যাসপিরেশন, সাইটোলজি and কোর কাট or ট্রু কাট বায়োপসি। তাহলে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা এই ট্রিপল অ্যাসেসমেন্ট করব। ট্রিপল অ্যাসেসমেন্টের পরে আমাদের ট্রিটমেন্ট কি? এক্সিশন, আমরা লাম্প এক্সাইজ করে দিব, লেটার অন প্রেসক্রাইব করবে অ্যান্টিবায়োটিক। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট আমরা পড়বো ব্রেস্ট লাম্প, যেটা 5 বিনাইন ব্রেস্ট ডিজিজের মধ্যে 5 অ্যাডেনোমা দিয়ে শুরু করব। 5 অ্যাডেনোমা অ্যান্ডি আরো অনেক কিছু বাদ আছে এখনো বিনাইন ব্রেস্ট ডিজিজের ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো।